হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা যে ক্লাস 11 ফিজিক্সের যে নতুন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, প্রথম চ্যাপ্টারটা, তার যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে বিভিন্ন পরিমাপকারী যন্ত্রগুলো, সঙ্গে সঙ্গে তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং ক্যালকুলেশন বিভিন্ন করার সময় সুবিধার্থে কিভাবে আমরা অর্ডার অফ ম্যাগনিটিউড অর্থাৎ সেই 10-এর যে পাওয়ার হিসাবে প্রকাশের পদ্ধতি, যার সাহায্যে বিভিন্ন ক্যালকুলেশনগুলো সহজ হয়ে যাবে, সেইটা আমরা জানব। তো প্রথমেই চলে আসছি পরিমাপ করার যে, এখানে বিশেষ করে আমরা দৈর্ঘ্য পরিমাপের কথাটা বলবো। যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জগতে বিভিন্ন পরিমাপ, কিন্তু যখন দৈর্ঘ্যের পরিমাপের কথা বলা হয়, সে বৃহৎ বৃহৎ দৈর্ঘ্যেরও হতে পারে, পরিমাপ করার কথা হতে পারে, কিংবা কখনো আবার ক্ষুদ্র পরিমাপ, কখনো আবার অতি ক্ষুদ্র পরিমাপের কথা প্রসঙ্গও আসতে পারে। তো আমাদের এই যে ক্লাস 11 ফিজিক্সে, তো এখানে আমরা কেবলমাত্র ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপকারী কয়েকটা মাত্র যন্ত্র, আমরা যেগুলো ল্যাবে ইউজ করব, প্র্যাকটিক্যাল ল্যাবে যেগুলো ইউজ করব, সেইগুলো কেবলমাত্র আমরা আলোচনাটা করব। তো এই দৈর্ঘ্যের যে পরিমাপ, এই দৈর্ঘ্যটা কিন্তু অতি বৃহৎ হতে পারে। অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপ করার সেই রকম কোনো প্রত্যক্ষ যন্ত্র নেই। তো অতি বৃহৎ যে দৈর্ঘ্যগুলো, সেইগুলো পরিমাপ করা হবে আমরা কিন্তু বিভিন্ন পরোক্ষ পদ্ধতিকে অবলম্বন করব। সেই পরোক্ষ পদ্ধতিগুলো আমাদের কিন্তু সিলেবাসের অন্তর্গত নয়, তবুও তোমরা জানলে জানতে পারবে। এখানে আমরা যে পদ্ধতিটাকে ইউজ করে থাকি সেটা হচ্ছে প্যারালাক্স পদ্ধতি, প্যারালাক্স মেথড। সেই প্যারালাক্স মেথডটা কি জিনিস না, যেমন ভাবে একটা ছোট্ট উত্তর আমরা দিতে পারি যে আমাদের চোখের সামনে একটা পেন্সিল রাখলাম এবং সঙ্গে সঙ্গে যদি দেওয়ালের দিকে একটা জায়গায়, কোনো জায়গায় একটা বিন্দু আমরা আগে থেকে স্থানাঙ্ক করলাম, এবারে আমরা যদি বাম চোখকে বন্ধ করে ওই বিন্দুটাকে দেখার চেষ্টা করি, আমাদের দেখা যাবে যে পেন্সিল বা পেনটা একটু সরে যাচ্ছে। আবার যখন ডান চোখ বন্ধ করে ওই বিন্দুটাকে দেখার চেষ্টা করব, আমাদের এই পেন বা পেন্সিলটা একটু অন্যদিকে সরে যাচ্ছে। এই যে বিন্দুটার সাপেক্ষে আমাদের পেনের দুটো যে অবস্থান পাচ্ছি, সেই দুটো অবস্থানকে আমরা বেসিস ধরে নিয়ে তার সঙ্গে কিছু অ্যাডভান্স ম্যাথমেটিক্স এবং যে জিওমেট্রি ইউজ করে আমরা এই দূরের যে বিভিন্ন আলোক বর্ষ দূরে যারা রয়েছে, তারা নক্ষত্রমণ্ডলী, তাদের দূরত্বগুলো এইভাবে নির্ণয় করা হয়ে থাকে। তো সেটা হচ্ছে প্যারালাক্স মেথড, অর্থাৎ আমাদের চোখের যে দৃষ্টিভ্রমটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ওটা করব প্যারালাক্স। তো প্যারালাক্স ত্রুটি তোমরা যখন লেন্স চ্যাপ্টারটা পড়বে, ক্লাস 11 নয়, সম্ভবত 12-এ যখনই পড়বে আলো চ্যাপ্টারে, সেখানে প্যারালাক্স যে মেথড, প্যারালাক্স ত্রুটি যেগুলো আসে সেগুলো তোমরা জানবে। দ্বিতীয়ত হচ্ছে অতি বৃহৎ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে আমাদের সিলেবাসে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাঝারি মাপের যে মাঝারি দৈর্ঘ্য, যেগুলো আমরা পরিমাপ করব আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে, যেগুলো মাপ করতে হতে পারে একটু সূক্ষ্মাতির সঙ্গে, সেইগুলোকে আমরা বলছি মাঝারি মাপের যে দৈর্ঘ্য পরিমাপ। সেইগুলো সম্ভবত হতে পারে 0.0001 মিলিমিটার থেকে শুরু করে 0.01 মিলিমিটার, সরি এটা সেন্টিমিটার করে দিচ্ছি, সেন্টিমিটার টু সেন্টিমিটার। এই যে রেঞ্জগুলো, এইখানে এটা বড়, এই ছোট থেকে বড়, এই রেঞ্জের মাপগুলো আমরা যে দৈর্ঘ্যগুলো বা যে যন্ত্রগুলো ইউজ করব, আমাদের সিলেবাসে কিন্তু কেবলমাত্র সেই যন্ত্রগুলো নিয়ে আলোচনাটা রয়েছে এবং সেইগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্নটা পড়বে। আর অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য যেগুলো পরিমাপ করতে হবে, সেইগুলোর পদ্ধতিও কিন্তু প্রত্যক্ষ কোনো যন্ত্র নেই। এইটা কেবলমাত্র হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা পরিমাপ করব। আর এই অতি ক্ষুদ্র, যেমন কি আমরা কোনো পরমাণুর যে দৈর্ঘ্য, তার হচ্ছে পরমাণুর বা ব্যাসার্ধ, এই সমস্ত ব্যাপারগুলো, বা দুটো অণুর মধ্যবর্তী দূরত্ব, এই সমস্ত ক্ষুদ্র দৈর্ঘ্যগুলোকে আমরা বলছি কিনা অতি ক্ষুদ্র দৈর্ঘ্য। তো এখানেও আমরা ইউজ করব পরোক্ষ পদ্ধতিতে। এখানে এই সমস্ত দৈর্ঘ্য মাপ করার ব্যাপারটাও পরোক্ষ পদ্ধতির সাহায্যে আমরা করা হয় এবং এটাও আমাদের এখানে আলোচনার বাইরে, বিষয়বস্তুর বাইরে। তো তবে এখানে এটার উপর বেস করে আমরা এখানে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, আমরা ডি ব্রগলি ল্যামডা ডিবি, সেই যে ডি ব্রগলি ওয়েভলেন্থ h/mv, অর্থাৎ কোনো গতিশীল কণা, যে কোনো গতিশীল বস্তুর একটা যে অ্যাসোসিয়েটেড তরঙ্গ থাকে এবং সেই তরঙ্গটাকে কাজে লাগিয়ে বিভিন্ন
মেজার করার যে যন্ত্রগুলো তৈরি হয়েছে, যেমন কি ইলেকট্রন মাইক্রোস্কোপ কিংবা টানেলিং মাইক্রোস্কোপ, এই সমস্ত যন্ত্রগুলো আমরা এখানে ইউজ করব। তো আমাদের এই মাঝারি মাপের দৈর্ঘ্য পরিমাপ নিয়ে আমাদের এই যে ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করব। কোন সেই তিনটা যন্ত্র যেগুলো আলোচনা করব, সেই তিনটা যন্ত্র কি কি না, তিনটা যন্ত্র বেসিক্যালি আমাদের দুটো যার যন্ত্র থিওরি রয়েছে। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল নামক একটা যন্ত্র। তো ভার্নিয়ার স্কেল প্রকৃতপক্ষে কোনো যন্ত্র নয়, কোনো একটা মূল স্কেলের সঙ্গে সংযুক্ত করা একটা ক্ষুদ্র অংশাঙ্কিত একটা স্কেল, যাকে সরানো যেতে পারে, সেইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবং এই যে সিস্টেমটাকে যেখানে যেখানে যে যন্ত্রে ইউজ করা হয়ে থাকবে সেখানে, তাহলে সেই যন্ত্রে ভার্নিয়ারের থিওরিটাকে আমরা, ভার্নিয়ার স্কেলের থিওরিটা জানলে আমরা সেই যন্ত্রটার যে কিভাবে কাজ করছে সেটা আমরা জানতে পারবো। বিশেষ করে এই ভার্নিয়ার স্কেলটা ইউজ হয়ে থাকে কোথায় না, স্লাইড ক্যালিপার্স। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, যখন কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য মাপ করার চেষ্টা করবে, স্লাইড ক্যালিপার্স সেই যন্ত্রটা। দ্বিতীয় আরেকটা যন্ত্রের কথা তোমরা জানবে, যেটা হচ্ছে কি স্ক্রু গেজের কথা তোমরা জানবে। তো এই দুটো যন্ত্র, তো আমাদের এই প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা যদি বলি এইটা ছোট্ট পদ্ধতি, মাঝখানে আর যে মিটার স্কেলও ব্যবহার করতে পারি 1 মিটার পর্যন্ত মাপার জন্য। আমরা এখানে তার মিটার স্কেল সম্পর্কে তো আমরা জানি, মিটার স্কেল, সেই মিটার স্কেল যার যে ক্ষুদ্রতম মান কত বলতো, যে কোনো মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কিন্তু 1 মিলিমিটার। তো এই 1 মিলিমিটারের থেকে ক্ষুদ্র মানগুলো মাপার জন্য যথাক্রমে আমরা এই যন্ত্রগুলোকে ইউজ করব। স্লাইড ক্যালিপার্স নামক যন্ত্রের মধ্যে থাকছে ভার্নিয়ার স্কেলের সেই কনসেপ্টটা, আর স্ক্রু গেজ যেখানে আমরা রোটেশন স্কেল তার সঙ্গে সম্পর্ক করব। তো আজকে এসে যাচ্ছি আমরা প্রথম এই ভার্নিয়ার স্কেলটার আলোচনা নিয়ে, যেটাতে অর্থাৎ কি আমাদের পরিমাপের যে মাঝারি মাপের দৈর্ঘ্য পরিমাপ করার যে যন্ত্র একটা, এবং যেখানে আমরা 1 মিলিমিটারেরও ক্ষুদ্রতম দৈর্ঘ্যের যে পরিমাপটা আমরা করব, সেটাই হচ্ছে যার সাহায্যে, সেটা হচ্ছে 1 নম্বর একটা যন্ত্র, যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা বলেছি কি, এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে 1 মিলিমিটার এর ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা মাপ করতে পারি। বোঝা গেছে? তাহলে ভার্নিয়ার স্কেল, এমনি যে স্কেল মিটার স্কেল, সেই মিটার স্কেলে আমরা কত ইউজ করতে পারি, সেই মিটার স্কেলে আমরা হচ্ছে কি 1 মিলিমিটার দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। তো এখন ভার্নিয়ার স্কেলের যে মূল বিষয়বস্তুটা কি, আমরা সেটা একটু সংক্ষেপে আলোচনা করছি, তোমরা বোঝার চেষ্টা করবে। তো ভার্নিয়ার স্কেলে একটা, যেমন কি আমরা কি রকম ভাবে ভার্নিয়ার স্কেলটা, সেটা আমরা বলার আগে তো একটা মূল স্কেল, এখানে আমরা স্কেলিং গুলো একটু ফাঁকা ফাঁকা করে দেখিয়েছি, যদিও বইতে অনেক ছোট ছোট থাকবে। আমরা এটা 5 থাকে, তারপরে এখানে 1 সেন্টিমিটার লেখা থাকে, তোমাদের এটা জানো নিশ্চয়ই। তাহলে একটা ক্ষুদ্রতম ঘরের মান কত না 1 মিলিমিটার করে, এই যে ঘরের মানগুলো কত করে 1 মিলিমিটার করে। তো এখন কোন বস্তুকে দৈর্ঘ্য তোমরা মাপ করতে চাইছো, ধরো একটা বস্তু, এটা মাপ করলে তোমরা এই রকম একটা পজিশনে বস্তুটা এসেছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই বস্তুটার মান 5, 6, 7 ঘর পেরিয়েছে, কিন্তু 8 ঘরের ভেতরে রয়েছে, অর্থাৎ 7 এবং 8 নম্বর ঘরের দাগ নাম্বারের মধ্যে রয়েছে। তাহলে এই একটা ছাত্র কি বলতে পারে, সে বলবে না এটার মান হচ্ছে কত 7 মিলিমিটার, কেউ বলবে না এটা 8 মিলিমিটার। তাহলে প্রকৃতপক্ষে কার বেশি কাছাকাছি সেটা ছাত্রটার উপর ডিপেন্ড করছে। এই যে ছোট্ট যে কতটা এই বাড়তি অংশটা আমরা মাপ করব কি করে। তো এখানে মাপ করার পদ্ধতিটা হচ্ছে না, ভার্নিয়ার স্কেল নামক একটা স্কেল সম্পর্কে আমরা জানবো, যেই স্কেলে কি হয়ে আছে, যেই স্কেলে যে মূল স্কেলের যে ঘর, মূল স্কেলে যে ধরো 9টা ঘরের সঙ্গে এই 9টা ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেল এমন একটা স্লাইডিং স্কেল, যেই এমন একটা স্কেল সরতে পারে যার সঙ্গে অ্যাটাচ, এইটা ভার্নিয়ার স্কেল প্রকৃতপক্ষে। এই স্কেলটাতে কটা ঘর আঁকা আছে 10টা। অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করছি, সঠিক দাগগুলো স্কেলিং হচ্ছে না, আমরা জাস্ট বলছি।
তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা মূল স্কেল, এটাকে যদি একটা মূল স্কেলের ঘর, ওয়ান মেইন স্কেল ডিভিশন, আর একটা ভার্নিয়ার স্কেলের যে ঘর, তাদের মধ্যে একটা, একে বলছি এক ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে দুটোর মধ্যে একটু কে বড় কে ছোট হবে? ভার্নিয়ার স্কেলের যে একটা একটা ক্ষুদ্রতম ঘরের মান যেটা বলছি, এইটা নিশ্চয়ই ছোট হবে। অর্থাৎ একটা মেইন স্কেল ঘরের সঙ্গে একটা ভার্নিয়ার স্কেল এর যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্যটা কিন্তু সাহায্যে আমরা কোনো বস্তুর যে দৈর্ঘ্যটাকে 1 মিলিমিটারের মধ্যে কত আছে বের করে নেব। যেমন কি তোমরা যদি এখানে একটু খেয়াল করো, তাহলে এই যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের সঙ্গে এই ঘরের ডিফারেন্সটা এইটুকুটা, দ্বিতীয় ঘরের সঙ্গে ডিফারেন্স আরেকটু বড় হলো, তৃতীয় ঘরের সঙ্গে ডিফারেন্সটা আরেকটু বড় হলো। তাহলে আমি যদি দুটো এই মেইন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলের পার্থক্যটা যদি আমরা জানা থাকে, তাহলে প্রত্যেকটা ভার্নিয়ার কত ঘরের জন্য মোট পার্থক্য কত সৃষ্টি হচ্ছে বুঝতে পেরে যাব। অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলের সঙ্গে একটা মূল স্কেলের একটা পার্থক্য আছে, দ্বিতীয় ঘরের সময় একটু বাড়লো পার্থক্যটা, তৃতীয় ঘরের সময় আরো বাড়লো, বাড়তে 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 যখন দশম ঘরে আসবো তখন সবচেয়ে বেশি পার্থক্য সৃষ্টি হলো। তো এই যে একটা মূল স্কেলের ঘরের সঙ্গে একটা ভার্নিয়ার স্কেলের যে পার্থক্য রয়েছে, এইটা কি আমরা বলবো যে এই যন্ত্রের সাহায্যে সবচেয়ে ক্ষুদ্রতম সেই মানটাই মাপা যাচ্ছে। কি করে? তো এই লিস্ট কাউন্ট বলে বলা হচ্ছে, যাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলেও বলছি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা, সেটাই হচ্ছে এই যন্ত্রের লিস্ট কাউন্ট, অর্থাৎ ক্ষুদ্রতম পরিমাপকারী অংশ। এবং সেটার মান কত না, একটা মেইন স্কেলের সঙ্গে একটা ভার্নিয়ার স্কেলের যে পার্থক্য, সেইটাকেই বোঝানো হচ্ছে। তো এই যে একটা ভার্নিয়ার স্কেলের ঘরের মানটা আমরা জানবো কি করে? একটা মেইন স্কেলের ঘর, আমরা যদি একটা সেন্টিমিটার স্কেল হয়ে থাকে, তার একটা ক্ষুদ্রতম ঘরের মান আমরা জানি 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের এই ক্ষুদ্রতম ঘরের মানটা আমরা জানবো কি করে? তো সেটা এমন ভাবে তৈরি করা হয় ভার্নিয়ার স্কেলগুলোকে, এই যে আমরা বলছি 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10টা ঘরের মান যা 9 মেইন স্কেল ডিভিশন, 9টা মূল স্কেলের ঘরের পার্থক্যই তা। তাহলে এইখান থেকে আমরা যদি বলি এক ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত না 9/10 মেইন স্কেল ডিভিশন। তো এইভাবে এইখান থেকে যদি আমি বসিয়ে দিই এক মেইন স্কেল ডিভিশন মাইনাস এই ভার্নিয়ার স্কেলের মানের জায়গায় আমি বসাবো 9/10 মেইন স্কেল ডিভিশন, বোঝা গেছে? তো এই ভার্নিয়ার স্কেল যে কেবলমাত্র সবসময় 9-এর সঙ্গে 10-এর হবে তা নয়, আমাদের যেভাবে গাণিতিক প্রশ্নে দেওয়া থাকবে যে ধরো বলছে কখনো 20টা ঘরের সঙ্গে 19টা ঘরের মিল আছে, তো সেখান থেকে সেই রকম ভাবে আমাকে ম্যাথমেটিক্স করে নিয়ে এসে বসাতে হবে। তো আমরা একটা মাত্র এক্সাম্পলের সাহায্যে বলছি, ধরো আমরা 9-এর সঙ্গে 10-এর মিল রয়েছে, তাহলে এখানে 9 ঘরের সঙ্গে এখানে 10 ঘরের মিল রয়েছে। তো সেইখান থেকে এই মেইন স্কেল ডিভিশন মানে কি মূল স্কেলের ঘর, তাহলে এইখান থেকে আমি যদি মেইন স্কেল ডিভিশনটাকে 1 - 9/10 ইন্টু মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ কি 1/10 গুণিতক ওয়ান মেইন স্কেল ডিভিশন। এই এক মেইন স্কেল ডিভিশন মানে কত আমরা জানি যে 1 মিলিমিটার ভাজিতক 10, অর্থাৎ কত 0.1 মিলিমিটার। তাহলে আমরা এই যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম 0.1 অর্থাৎ 1 মিলিমিটারকে 10 ভাগ করেও তার পরিমাপ করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এইখানে যদি আমরা ভার্নিয়ার স্কেলের এমন ভাবে অংশাঙ্কনটা করি, যদি 100 ঘরের সঙ্গে 99 ঘরের মিল থাকে সেখানে আরো সূক্ষ্ম মান মাপা যাবে, কিংবা কখনো যদি 50 ঘরের সঙ্গে 49 ঘরের মিল থাকে তখনও মাপা যাবে। কিন্তু যদি আমি এমন একটা স্কেল তৈরি করলাম, প্রশ্নের ভ্যারাইটিটা আমরা উল্লেখ করার জন্যই বলছি, যদি ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কম আর মূল স্কেলের ঘর সংখ্যা বেশি হয়, তখন আমরা কি করব? তখন কি আমরা এইভাবে করতে পারবো? তখন কিন্তু আমরা পারবো না। তো সেই রকম গণিত যখন আমরা আসবে আলোচনাটা করব। তো এক্ষেত্রে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট যখনই জেনে যাচ্ছি, অর্থাৎ কি একটা মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলের পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা জেনে যাচ্ছি, তাহলে যতগুলো ঘরে এসে মিলবে, তাহলে এই রকম ধরো কোনো একটা যন্ত্র যেখানে এই দৈর্ঘ্যটা মাপ করতে চাইছি, তাহলে আমি কি করব? একটা ভার্নিয়ার স্কেলকে নিয়ে এসে এর সঙ্গে লাগিয়ে দেবো। তাহলে একটা ভার্নিয়ার স্কেলকে আমি নিয়ে এসে লাগিয়ে দিলাম। তাহলে এই যে একটা ধরো কোনো একটা বস্তু যার দৈর্ঘ্য মাপ করতে যাচ্ছিলাম, তার একটু বাড়তি অংশটা কত আমি জানার চেষ্টা করছি। এখন ভার্নিয়ার স্কেলে তো আমরা জানি 10-এর সঙ্গে 9-এর মিল আছে, সে যাই হোক ভার্নিয়ার স্কেলের পুরো অংশটা আমি আঁকছি না।
এক্ষেত্রে আমি ধরো বললাম ভার্নিয়ার স্কেলের এমন একটা ঘর নিয়েছি, এইখানে ভার্নিয়ার স্কেলের ঘরের সঙ্গে মিলে গেছে, তারপরে এরকম ছোট ছোট ভাবে পার্থক্য সৃষ্টি হয়েছে। তাহলে ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মিলে গেছে মূল স্কেলের সঙ্গে, সেইখান থেকে যদি তোমরা মাপ করে আসো, একটা ঘরের পার্থক্যতে এই ডিফারেন্সটা পেলাম, দ্বিতীয় ঘরের পার্থক্যতে এই ডিফারেন্সটা, তৃতীয় ঘরের পার্থক্যতে এই ডিফারেন্স, চতুর্থ ঘরে এই ডিফারেন্স, পঞ্চম ঘরে এই ডিফারেন্স, ষষ্ঠ ঘরে এই ডিফারেন্স, সপ্তম ঘরে এই ডিফারেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলের 7 নম্বর যাই মানটা যদি ভার্নিয়ার স্কেলের পার্ট 7 হয়, তাহলে 7 এর সঙ্গে সেই মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে পার্থক্য, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করলে যেইটা পাচ্ছি সেইটা তাহলে এই দৈর্ঘ্যটা তোমরা পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু ভার্নিয়ার স্কেলটাকে তৈরি করা হচ্ছে। তাহলে এই বস্তুটার সঠিক মান কত? তাহলে আমি ধরো বলছি এখানে 7 মিলিমিটার ছিল, তাহলে এই বস্তুটার সঠিক দৈর্ঘ্য কত হবে? তাহলে বস্তুটির সঠিক দৈর্ঘ্য কত হবে? তাহলে 7 মিলিমিটার তো ছিলই, মূল স্কেলের যে পার্ট দেখাচ্ছে 7 মিলিমিটার। 7 এর পরে এই মানটা বের করার জন্য আমরা কি করলাম না, ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ এই যে লিস্ট কাউন্ট, ভার্নিয়ার কনস্ট্যান্টের সঙ্গে কটা ভার্নিয়ার ঘরের মিলে ছিল মূল স্কেলের সঙ্গে, 7টা আমরা গুণ করলাম। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা ভার্নিয়ার স্কেলের অংশাঙ্কন আর মূল স্কেলের অংশাঙ্কনের কত ঘরের সঙ্গে মিল ছিল যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। তো এখানে আমি ধরো 10 এর সঙ্গে 9টার মিল ছিল, তাহলে সেইভাবে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা পেয়ে গেছি 0.1। তাহলে 7 মিলিমিটার প্লাস 0.1 ইন্টু 7 মিলিমিটার, তাহলে এই করে পেয়ে গেলাম 7.7 মিলিমিটার। তাহলে বোঝা গেছে কি করে ভার্নিয়ার স্কেলকে ইউজ করে আমরা 1 মিলিমিটারেরও ক্ষুদ্রতম অংশের মানটাকে আমরা বের করতে পারছি। অর্থাৎ মূল স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলের একটা পার্থক্যকে নিয়ে কত ঘরে মিলেছিল সেইটা থেকে পিছন দিক থেকে আমরা এখন ক্যালকুলেশন করে দেখালাম যে এই বাড়তি অংশটার তাহলে মান হচ্ছে 0.7 মিলিমিটার। তো এই ভার্নিয়ার স্কেলটা যেখানে যেখানে ইউজ হয়ে থাকবে সেই যন্ত্রে কিন্তু আমরা ভার্নিয়ার স্কেলের এই থিওরিটাকে কাজে লাগাবো। আমরা বলেছিলাম যে স্লাইড ক্যালিপার্স নামক যন্ত্রে কিন্তু এরকম ভাবে একটা ভার্নিয়ার স্কেল থাকবে এবং সেই ভার্নিয়ার স্কেলটাকে এইভাবে তোমরা ইউজ করবে। অর্থাৎ এখানে গণিত কি ধরনের প্রশ্ন পড়বে, তো এখানে এই ভার্নিয়ার স্কেলটা আলোচনার পরে কি ধরনের প্রশ্ন পড়বে একটা জাস্ট আলোচনা করে নিচ্ছি। যে প্রবলেম গাইডলাইন হিসাবে আমরা বলছি যে হয়তো মূল স্কেলের মানটা কত আমাকে বললে দেওয়া থাকবে, ক্ষুদ্রতম ঘরের মান সেটা ভালো করে বুঝতে হবে। দ্বিতীয়ত কি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর আমাকে জানতে হবে, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর কত, এই মানটা কত, এটা আমাকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে। দ্বিতীয়ত কি ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করেছিলাম, অর্থাৎ জটা ভার্নিয়ার ঘরের সঙ্গে মেন স্কেলের ঘরে মিল আছে অনুপাত করে। যদি একটা গাণিতিক প্রশ্ন এমন দেয়, যদি বলছে যে n+1 সংখ্যক ভার্নিয়ার স্কেল ডিভিশনের সঙ্গে nটা মূল স্কেল ডিভিশনের পার্থক্য রয়েছে মানে সমান রয়েছে, তাহলে এখান থেকে এক ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান n/n+1 মেন স্কেল ডিভিশন এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি হবে বা লিস্ট কাউন্ট, যেটা লিস্ট কাউন্ট মানে কি ক্ষুদ্রতম মান যেটা এই যন্ত্রের সেটাকে বলা হচ্ছে। তাহলে একটা মেন স্কেলের সঙ্গে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের যে পার্থক্যটা, তাহলে এক্ষেত্রে কত হবে 1 - n/n+1 এর বিয়োগফল ইন্টু মেন স্কেল ডিভিশন। এইখান থেকে আমরা পেয়ে যাব তাহলে n+1 - n মানে কত 1/n+1 MSD। তাহলে মেন স্কেল ডিভিশন বা মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান যদি জানা থাকে এবং এই অনুপাত এইভাবে থাকলে সেখান থেকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নেব। এভাবে আমরা গণিতগুলো করতে পারবো। তো স্লাইড ক্যালিপার্স নামক যন্ত্রটা তোমরা প্র্যাকটিক্যালি যখন ল্যাবরেটরিতে যাবে স্কুলে, তো সেখানে তোমরা এটা ইউজ করবে, সঠিকভাবে ইউজ করবে। তো দ্বিতীয় আর একটা যন্ত্রতে আমরা আলোচনাতে আসছি, সেটা হচ্ছে কি যে পরিমাপকারী যন্ত্র অর্থাৎ মাঝারি মাপের দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র হিসাবে যেটা কাজ করে সেটা হচ্ছে কি যে স্ক্রু গেজ। তাহলে স্ক্রু গেজ নামক যন্ত্রটা এখানে কি করা হয় না, এখানে কোনো বস্তুর ব্যাস মাপা যায়, কোনো গোলাকার বস্তুর ব্যাস কিংবা কোনো তারের যে ব্যাস, এইগুলো আমরা সহজে বা কোনো কিছু সরু তারের ব্যাস মাপার জন্য এই যন্ত্রটাকে ব্যবহার করা হচ্ছে। কি করে না, যন্ত্রের দুটো দাঁড়া মতো অংশ থাকছে, এই দিকে একটা শক্ত অংশ থাকছে আর একটা
ইউ আকৃতির অংশের মধ্য দিয়ে এইখানে একটা রাউন্ড যে এর মধ্য দিয়ে আরো একটা স্ক্রুর মতো চলাচল করতে পারে এরকম একটা অংশ রয়েছে। এবং এক্ষেত্রে এই যে মেন স্কেল ওর উপর দাগ কাটা আছে, আর এইটাকে স্ক্রুর মতো করে ঘোরানো যায়। ঘোরালে কি হচ্ছে, বা এখানে স্ক্রুর মতো করে ঘোরানো যাচ্ছে, ঘোরালে কি হয়, এইটা এর ভেতরে প্যাচের মতো এগিয়ে আসতে থাকে। যখন এইটার ব্যাস মাপতে চাইবো, এটাকে স্ক্রুটা ঘুরিয়ে 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 এই দুটো তলকে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে কি হবে, তাহলে এইখানে যে যতটা পার্ট আমি দেখতে পাচ্ছি সেটাকে বলা হবে মূল স্কেলের পার্ট। কি বলছি বোঝা গেল? এই যে যতটা অংশ আমরা দেখতে পাবো, এই যে এর বাহুর উপর অংশাঙ্কিত যে পার্টটা আমরা দেখবো, একে বলা হচ্ছে মূল স্কেল পার্ট, মূল স্কেলের যে পার্ট। এখন এই যন্ত্রে কয়েকটা জিনিস আমাকে জানতে হবে, সেটা কি কি, যে স্ক্রু পিচ। স্ক্রু পিচ, স্ক্রু পিচ কি জিনিস না, এই যে রোটেশন স্কেল এখানে একটা আঁকা থাকছে, এইখানে একটা বৃত্তের উপর একটা বৃত্তাকার এই যে চোঙটার মতো চোঙের উপর যে আবৃত অংশটা আছে ওখানে একটা স্কেলিং করা আছে, এটাকে বলা হচ্ছে রোটেশন স্কেল। এই রোটেশন স্কেলের মান কখনো 100 হতে পারে, কখনো 50 হতে পারে, অর্থাৎ দাগ কাটা আছে। এবং এই যে রোটেশন স্কেলের শূন্য দাগের সঙ্গে যখন একেবারে এই কোনো কিছু এর মধ্যে প্রবেশ করায়নি, যখন দুটোকে স্ক্রু ঘুরিয়ে জিরো করে দেবো, এখানে দুজনে যখন টাচ হয়ে যাবে, তখন কিন্তু এখানের শূন্যের সঙ্গে, অর্থাৎ রোটেশন স্কেলে ধরো এটা শূন্যের সঙ্গে মূল স্কেলের শূন্যও কিন্তু মিলে যাবে। যদি না মিলে যায় তাহলে কিছু ত্রুটি রয়েছে, প্রারম্ভিক ত্রুটি থাকছে, সেই ত্রুটিটাকে আমাকে পরিমাপ করার শেষে যদি নেগেটিভ ত্রুটি হয়ে থাকে তাহলে সঠিক মানটা কত হবে, ওই ত্রুটির পরিমাণটাকে যোগ করতে হবে। যেমন কি আমি যখনই জয়েন্ট করছি এখানে আমি মাইনাস মান দেখতে পাচ্ছিলাম, শূন্যের পরেও এইদিকে মান দেখতে পাচ্ছিলাম, তাহলে কি ওটাতে নেগেটিভ ত্রুটি ছিল। তাহলে সঠিক মান নির্ণয় করার সময় আমরা কি করব, ওই যে ধরো আমি একটা স্কেলের শূন্যের এদিকে রয়েছে, তাহলে সেটা শূন্য পেরিয়ে এসে তার মানটা দেখাচ্ছে, তাহলে আগে যেটা শূন্যের আগে সরেছে সেই মানটাকে আমাকে যোগ করে দিতে হবে, তাহলে সেইটা যোগ করলেই তবে তো সঠিক মান পাবো। তো স্ক্রু পিচ জিনিসটা কি না, এই চক্রাকার স্কেলটাকে পুরো এক পা ঘোরালে মূল স্কেল বরাবর যতটা এগিয়ে আসে স্কেলটা, সেই মানটাকে বলা হচ্ছে স্ক্রু পিচ। অর্থাৎ কি, চক্রাকার স্কেলের পূর্ণ এক পাক আবর্তনে, পূর্ণ এক পাক আবর্তনে মূল স্কেল বরাবর যতটা দৈর্ঘ্য অতিক্রম করে, মূল স্কেল বরাবর যতটা দৈর্ঘ্য অতিক্রম করবে, সে মূল যতটা দৈর্ঘ্য যাবে সেটাকেই বলা হচ্ছে তার স্ক্রু পিচ। সাধারণত এই স্ক্রু পিচগুলো যদি এর রোটেশন স্কেল অনেক সময় 100 ঘর দেওয়া থাকছে এবং স্ক্রু পিচ দেওয়া থাকে ধরো 1 মিলিমিটার, অর্থাৎ কি রোটেশন স্কেলটাকে পুরো 100 ঘর ঘোরালে, এইটা 100 ঘর ঘোরালে কি হবে, এটা 1 মিলিমিটার সরে যাচ্ছে, এইটাই। তো স্ক্রু পিচটা এভাবে দেওয়া থাকছে, তো স্ক্রু পিচ দেওয়া থাকছে। আর এই যন্ত্রের লিস্ট কাউন্ট, ক্ষুদ্রতম ঘর তাহলে কত মাপা যাবে না, এই স্ক্রু পিচ ভাজিতক, স্ক্রু পিচকে আমরা রোটেশন স্কেল যেটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকেই বলা হচ্ছে ওই যন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম মান ও মাপ করে দিতে পারে। তো স্ক্রু পিচের মান যদি 1 মিলিমিটার হয় আর রোটেশন স্কেলের মান যদি 100 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম মাপ এ দিতে পারবে। তো আরো যদি স্কেলের পার্ট সংখ্যা বাড়িয়ে দিই, 200 ঘর করি, তাহলে আরো একটু বেশি ঘর দিতে পারবে। অর্থাৎ এই রকম ভাবে অংশাঙ্কনগুলোকে আমরা যতটা সূক্ষ্ম করতে পারবো সেই অনুযায়ী আমরা তত ক্ষুদ্রতম ঘরের মান মাপ করতে পারবো। তো এইভাবে স্ক্রু গেজ নামক যন্ত্রের দুটো জিনিস আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। স্ক্রু পিচ জিনিসটা কি, অর্থাৎ একবার পূর্ণ চক্র আবর্তন করে দিলে, অর্থাৎ রোটেশন স্কেলটাকে যদি 100 পাক বা পুরোটা ঘুরিয়ে দিই, যতটা মূল স্কেল বরাবর তার সরণ ঘটবে যন্ত্রটার, সেটাকেই বলা হচ্ছে তার স্ক্রু পিচ। আর লিস্ট কাউন্ট কি জিনিস, স্ক্রু পিচকে তার রোটেশন স্কেলের মোট ঘর সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি সেই যন্ত্রের সেটা হচ্ছে সূক্ষ্মতম মান। এবং এইগুলো দিয়েই আমাদের পরিমাপ করতে পারবো। ধরো একটা গাণিতিক প্রশ্ন আমরা যদি বলি, কোনো একটা যন্ত্র এভাবে ঢুকিয়ে দেওয়ার ফলে এর ব্যাসটাই মাপ করতে যাচ্ছি, ঢুকিয়ে দেওয়ার ফলে এখানে দেখা যাচ্ছে যে এখানে মূল স্কেলের পার্ট দেখাচ্ছে, মূল স্কেলের পার্ট ধরো যেটা পেরিয়ে এটাতে এসে দেখাচ্ছে যে ধরো যেটা পেরিয়ে এসে সেটা কত 2.5 মিলিমিটার, ঠিক আছে।
তাহলে বাড়তি কিছুটা চলে এসেছে এই স্কেলটা। এই যে ক্ষুদ্রতম অংশটা মাপ করব কি করে, ধরো দেখছি এই সময় রোটেশন স্কেলের যে রেখাটা মূল স্কেলের রেখার সঙ্গে মিলেছে সেটা কত, ধরো বলছি 25। আর হচ্ছে আমরা যদি এইভাবে 100 ঘরের সঙ্গে মিলে মানে রোটেশন স্কেলের 100 ধরে যদি আমি এইভাবে লিস্ট কাউন্ট বের করে রাখি 0.01, তাহলে ওইটার সঠিক মান কত হবে? তাহলে প্রকৃত মান কত, প্রকৃত মানটা কত হবে না 2.5 মিলিমিটার তো হবেই, তার সঙ্গে সঙ্গে এই লিস্ট কাউন্ট গুণিতক রোটেশন স্কেলের ঘর সংখ্যা। রোটেশন স্কেলের ঘর সংখ্যা যদি 25 হয় তাহলে 25 গুণিতক এইটা, তাহলে 2.5 প্লাস এই যে লিস্ট কাউন্টে 0.01 ইন্টু 25, অর্থাৎ দেখতে পাচ্ছ 2.5 প্লাস এগুলো সব মিলিমিটার, অবশ্যই মিলিমিটার, তাহলে 0.25, তাহলে মিলিমিটার, তাহলে কত হচ্ছে 2.75 মিলিমিটার, তাই তো 5.5, তাহলে এইটা হচ্ছে প্রকৃত মান। বোঝা গেছে? তাহলে এইভাবে কোনো স্ক্রু গেজ যন্ত্রের রোটেশন স্কেলের ঘরটা কত ভালো করে বুঝে নিতে হবে গণিতটা পড়ে। দ্বিতীয়ত তার স্ক্রু পিচটা কত ভালো করে আমাকে জেনে নিতে হবে। তারপরে স্ক্রু পিচকে রোটেশন স্কেল দিয়ে ভাগ করলে আমরা যে লিস্ট কাউন্ট হয় সেটা জেনে নিলাম। তারপরে প্রকৃত মানটা সমান কি, প্রকৃত মানটা সমান আমরা পেলাম যে প্রকৃত মান সমান না মূল স্কেলের যে পার্ট, মূল স্কেলের পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চোখে দেখতে পাচ্ছি, মূল স্কেলের পার্টের সঙ্গে এই লিস্ট কাউন্ট গুণিতক রোটেশন স্কেল, কত রোটেশন স্কেলটা এই মূল স্কেলের সঙ্গে এখানে মিলেছে সেইটার সাহায্যে আমরা মেনে নেব বা বের করতে পারব। তো এইখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, কোনো যন্ত্রের যদি প্রারম্ভিক ত্রুটি থেকে থাকে, প্রারম্ভিক ত্রুটিটা কি থেকে থাকে এবং সেখানে উত্তরটা কি হবে। অর্থাৎ প্রারম্ভিক ত্রুটি মানে কি, যন্ত্রটা প্রথমে সবকিছু জিরো নেই, আমি যখন দুটো স্ক্রু ঘুরিয়ে দুটো যে প্রান্তের সঙ্গে মিলিয়ে দিয়েছিলাম, প্রান্তের সঙ্গে মিলিয়ে দিলেও রোটেশন স্কেলের এখানে জিরোর সঙ্গে মিল নেই, এখানে শূন্যর সঙ্গেও নেই, তাহলে ধরো শূন্য থেকে কিছু ভেতরের দিকে চলে গেছে, তাহলে ওটা নেগেটিভ অংশের দিকে চলে গেছে, অর্থাৎ নেগেটিভ ত্রুটি। আর যদি শূন্যকে পের করে অংশটা থাকে, তাহলে এই যে অংশটা যদি থেকে থাকে তখন তাহলে কি হবে, এটা পজিটিভ ত্রুটি। তাহলে কখনো হচ্ছে নেগেটিভ ত্রুটি থাকতে পারে, এটা হচ্ছে শূন্য মান, শূন্যের সেদিকে যদি থেকে থাকে দুটো ঘর মিলিয়ে দিলে, তাহলে যদি দেখি শূন্যের থেকে সেই দিকে চলে গেছে নেগেটিভ ত্রুটি। তাহলে সঠিক মানটা যখন আমরা নির্ণয় করতে যাচ্ছিলাম, তাহলে প্রকৃত মান সঠিক মান তখন কি হবে না প্রকৃত মানের সঙ্গে যদি নেগেটিভ ত্রুটি হয়েছিল তাহলে ওই প্রকৃত মানের সঙ্গে প্রকৃত মানটা কি হবে, ওটা নির্ণীত মান বলে দিচ্ছি, ধরো এটা সঠিক মান যদি বলছি, তাহলে ওই সঠিক মানটার সঙ্গে ওই যে ত্রুটি নেগেটিভ ত্রুটি থাকলে তাকে পজিটিভ আকারে যোগ করতে হবে। আর যদি পজিটিভ ত্রুটি থাকে তখন কি হবে, সঠিক মান থেকে আগে থেকেই সে একটু বেশি ছিল, তাহলে মানটা যেটা হয়েছে সেটা থেকে ওই মানটা বাদ দিতে হবে, সঠিক মান থেকে ওটা বিয়োগ করতে হবে। বোঝা গেছে? যে প্রারম্ভিক ত্রুটিটাকে যোগ করতে হবে, প্রারম্ভিক ত্রুটিটাকে এখানে বিয়োগ করতে হবে, প্রারম্ভিক ত্রুটি। তাহলে কখন প্রারম্ভিক ত্রুটিটাকে যোগ করব আর কখন প্রারম্ভিক ত্রুটিটাকে বিয়োগ করব নিশ্চয়ই বুঝেছো। যখন ত্রুটিটা প্রথমে নেগেটিভের দিকে ছিল, তাহলে যন্ত্রটা সেই নেগেটিভ পেরিয়ে পজিটিভের দিকে গেছে, তাহলে প্রথমেই সেই নেগেটিভ অংশটা যেটা অতিক্রম করতে হচ্ছে সেটা কিন্তু আমরা যন্ত্রে পাচ্ছি না, সেই অংশটাকে আমাকে যোগ করতে হবে। আর যদি পজিটিভ ত্রুটি থাকে আগে থেকেই একটু বেশি এগিয়েছিল, তখন আমরা কি করব না তখন সঠিক মানটা থেকে ওই প্রারম্ভিক ত্রুটির মানটাকে আমরা বিয়োগ করব। এইভাবে আমরা কিন্তু সঠিক মানটাকে আমরা নির্ণয় করব। তো এখন আমরা এই যন্ত্রগুলো নিয়ে যখন আমরা পরিমাপগুলো করছি, এই পরিমাপ করার সময় আমাদেরকে কিন্তু কিছুগুলো বিষয়ে আমাদেরকে সঠিক ধারণাটা থাকতে হবে। সেই তিনটা ধারণাগুলো কি কি? আমরা যন্ত্র নিয়ে পরিমাপ করতে গিয়ে একটা ছেলে আর একটা ছেলে দুটো অনেকেই ধরো পরিমাপ করছে, বিভিন্ন যন্ত্র নিয়ে পরীক্ষাগারে পরিমাপ করছে ল্যাবে। তো সেই যন্ত্রগুলোকে ছেলেটা কিভাবে ইউজ করছে বা তার যে মান নেওয়ার যে দক্ষতাটা কতটা, সেটা কিভাবে জানা যাবে না তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু জানা যায়। সেটা হচ্ছে কি, যে প্রথমে হচ্ছে একটা অ্যাকিউরেসি বা সূক্ষ্মতা, আর হচ্ছে কি সূক্ষ্মতা ইংরেজি প্রিসিশন, প্রিসিশন মানে সূক্ষ্মতা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে কি যে সঠিকতা,
অর্থাৎ অ্যাকিউরেসি। আর একটা হচ্ছে যে ক্ষুদ্রতম মান, যেটা হচ্ছে বলা হচ্ছে লিস্ট কাউন্ট, যেটা ইংরেজিতে বলা হচ্ছে ক্ষুদ্রতম মান, যে যাকে লিস্ট কাউন্ট, লিস্ট অর্থাৎ সবচেয়ে, লিস্ট কাউন্ট এই ইংরেজিটা। অর্থাৎ এই তিনটা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে। যখন কোনো আমরা প্র্যাকটিক্যাল করছি বা আমরা রেজাল্ট প্রকাশ করছি, সেই প্রকাশ করারটা বা সেই ছাত্রটা কিভাবে পরীক্ষাটা করেছে, এই তিনটা বিষয়গুলো আমাদেরকে সেই পরীক্ষার ডাটাগুলো দেখলে আমরা বুঝে যাব যে সেই ছাত্রটা কতটা দক্ষতার সঙ্গে পরীক্ষাটা করেছে, আমরা জাজমেন্ট দিতে পারবো। বোঝা গেছে? যেমনভাবে সূক্ষ্মতা ব্যাপারটা কি, তো আমরা ধরো একটা ব্যাটারির আমরা ভোল্টেজ মাপ করতে দিয়েছি। সাপোজ একটা ব্যাটারির আমরা যে নির্জলা কোষ, তোমরা জানো যে পেন্সিল ব্যাটারির একটা ভোল্ট ধরো 1.8 ভোল্ট। পেন্সিল ব্যাটারির সাধারণত কত থাকে? 1.5 ভোল্ট থাকে। আমরা ধরো সাপোজ বলছি 1.5 ভোল্ট একটা সঠিক মান যন্ত্রটা। আমি দুটো ছেলেকে মাপ করতে দিলাম, এ একটা ছেলে, বি একটা ছাত্র, দুটো ছাত্রকে ওই ব্যাটারির ভোল্টেজটা আমি 5 বার মাপ করতে দিলাম। সে কি করলো? মাপ করে সে লিখলো 1.46, 1.45, 1.55, 1.61, 60, 1 2 3 4, 1.51 সাপোজ সে, বা এইরকম মানগুলো সে রিপ্রেজেন্ট করলো। আর একটা ছাত্র কি রিপ্রেজেন্ট করলো? যে 1.52, 1.53, 1.51, 1.52, 54 এরকম রিপ্রেজেন্ট করলো। 1 2 3 4, আর একটা দিচ্ছি 1.5। তো এই রকম ভাবে মানগুলো যখন আমরা গড় করে দেখব, ধরো এই মানটার গড় আমরা জাস্ট দিয়েছি, আমরা একটা এক্সাম্পল বলতে চাইছি। ধরো এই মানটার গড় মানটা আমরা পেলাম 1.5, ধরো 3 2 5 6 6 4 10, 5 পেয়ে যাচ্ছি, 1.55 ভোল্ট। আর অপরপক্ষে এই পাশের রেজাল্টটা আমরা যদি করি, যদি দেখি ধরো এইটা তুলনামূলকভাবে 1.5 এর কাছাকাছি বেশি গেছে, 1.5 ধরো, তাহলে ধরো 1.51 এর কাছে গেছে বেশি, সাপোজ এটা আমি এক্সাম্পল বলছি। তাহলে এই যে মানটা এই ছেলেটা, এই ছাত্রটা বের করলো যন্ত্রটার যে ভোল্টেজ অর্থাৎ ব্যাটারিটার ভোল্টেজ সে বের করে দেখালো 1.51, বি ছাত্রটা মেজার করে দেখালো কত? 1.55। তাহলে কে বেশি সঠিক? অর্থাৎ এ ছাত্রটা বেশি সঠিক মানের কাছে গেছে। অর্থাৎ সঠিকতা বলতে কি, যে যে পরিমাপটি যে কতটা সঠিক মানের কাছাকাছি, সেইটার দ্বারা আমরা বুঝতে পারছি ছেলেটা বেশি সঠিক মান ও নির্ণয় করেছে। কিন্তু যদি আমি দেখি কে বেশি সূক্ষ্মভাবে কাজ করেছে, কাজটা করার সময় অত্যন্ত ধৈর্য সহকারে সঠিকভাবে করেছে বলে মনে হচ্ছে, সেটা আমরা কার কাছ থেকে দেখতে পাবো? দেখবো এই ছেলেটা বেশি সূক্ষ্মতার সঙ্গে কাজ করেছে। যদিও এ বেশি সঠিকের দিকে পৌঁছায়নি, কিন্তু এ বেশি সূক্ষ্মভাবে কাজ করেছে। কারণ কি? এই যে বিভিন্ন পার্টগুলোর মধ্যে আমরা যদি ডিফারেন্স দেখি, সবচেয়ে বেশি ডিফারেন্স কত রয়েছে? তাহলে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি মানের মধ্যে পার্থক্য, তাহলে 0.50 ছিল আর 0.54, এই দুটো তো সবচেয়ে বেশি কমের পার্থক্য। তাহলে এই সূক্ষ্মতাতে দেখতে পাচ্ছি এর পার্থক্য রয়েছে কত? 0.04 এর পার্থক্য। যে বিভবের পার্থক্য সে দেখাচ্ছে মাপ করার সময়, কাজটা করার সময় 0.04 এর। অপরপক্ষে এ ছাত্রটা যে মানগুলো নিয়েছিল, সেই বিভিন্ন পাঠের মধ্যে তাদের যে পার্থক্যটা কত থেকে কত, সবচেয়ে কম কত? 0.45, 45 থেকে শুরু করে সবচেয়ে বেশি কত? 60। তাহলে 0.15 এর পার্থক্য। এই যে ডেল্টা ভি, অর্থাৎ তার যে তুলনার যে পার্থক্যটা সে দেখাচ্ছে পরিমাপ নেওয়ার সময়, সে পার্থক্য কিন্তু অর্থাৎ অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে সে কাজ করেনি, কিন্তু বি ছাত্রটা সূক্ষ্মতার সঙ্গে কাজ করেছে। তাহলে বুঝতেই পারছো যে সূক্ষ্মতা, সঠিকতা বিষয়গুলো কি জিনিস। অর্থাৎ
কোন ছাত্রটা সম্পর্কে, কোনো পরীক্ষা সম্পর্কে আমরা জাজমেন্ট দিতে পারবো যে সেই পরীক্ষাটা কীরকমভাবে করা হয়েছে, কি ব্যাপার ঘটেছে। তাহলে নিশ্চয়ই সূক্ষ্মতা কিংবা প্রিসিশন। আর একটা বিষয় হচ্ছে কি লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বলতে কি, আমরা কোনো যন্ত্র নিয়ে যখনই পরীক্ষা নিরীক্ষা করছি তাহলে সেই যন্ত্রটার যে সবচেয়ে ক্ষুদ্রতম মান তার থেকে নিশ্চয়ই আমি বেশি সূক্ষ্ম পার্ট আমি দিতে পারবো না। তো সেই জন্য সেইটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট, এবং যন্ত্রের যে সূক্ষ্মতার সঙ্গে ওটা কিন্তু জড়িত রয়েছে। তাহলে যন্ত্রের সূক্ষ্মতার সঙ্গে জড়িত যে মানটাকে কত সূক্ষ্ম মান নিয়েছে, তাহলে এই যে যন্ত্রের পার্টগুলো দেখে আমরা বুঝতে পারছি এই যন্ত্রের যে ক্ষুদ্রতম মান নেওয়ার ক্ষমতা কত ছিল, 0.01 এর পার্থক্য। যদি অন্য কোনো পার্ট কোনো একটা ছাত্র নিত যে 1.522, 1.531, 1.511, তাহলে এই যন্ত্রটাতে কিন্তু কত ক্ষুদ্রতম মানগুলো সে মাপ করতে পারছে, 0.001। তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম বা লিস্ট কাউন্টের মান অন্য। তাহলে আমরা কোনো যে পরিমাপ করে লেখার সময় আমরা কিন্তু সতর্ক হব, যে কোনো মান কিন্তু আমরা দশমিকের পর যা খুশি লিখে প্রকাশ করব না, তাহলে আমাদের অদক্ষতাটাই প্রকাশ পাবে। কারণ আমাদের ধরো ল্যাবরেটরিতে, আমাদের স্কুলের ল্যাবরেটরিতে সেই রকম যন্ত্র নেই যে যার সাহায্যে এত সূক্ষ্ম মাপ নিতে পারবো। কিন্তু আমরা কি করলাম, ক্যালকুলেটারের সাহায্যে টাইপ করে যখন দেখলাম যে এতগুলো মান এসেছে, তাহলে বেশি করে মান নিয়ে লিখে দিই, তাহলে ওটাই সঠিক হবে। কিন্তু আমাদের বিজ্ঞানগত দিক থেকে বলতে গেলে ওটা ভুল। যে কারণ কি, তার প্রত্যেক যন্ত্রের যে সূক্ষ্মতম মানটা যেন সঠিকভাবে, অর্থাৎ কোনো একটা মান লেখার সময় এত লিখেছি, কোনো একটা বেশি লিখেছি, কোনো একটা আরও বেশি লিখে দিয়েছি, তাহলে এই যে পার্টগুলো আমরা লিখতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আনসাইন্টিফিক। তো এইভাবে কিন্তু আমরা আজকের ক্লাসে প্রথমে দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্রগুলোর যে সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু আলোচনা করলাম। তোমরা এর সম্পর্কিত বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলো করার চেষ্টা করবে এবং দেখবে তোমরা পারছো কিনা। তো এই চ্যাপ্টারের আর আজকের ক্লাসের যে অংশটা আমরা আলোচনা করব বলছিলাম, যে অংশটা সেটা হচ্ছে যে তাৎপর্যপূর্ণ সংখ্যা। আর কি, যে কোনো মানের ক্রম, তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো প্রথমে চলে আসছি, কোনো যখন আমরা পরিমাপ করে থাকি কিংবা বিভিন্ন পরিমাপ করে তাকে ক্যালকুলেশন করে থাকি, তো ধরো আমরা বলছি কোনো বস্তুর একটা ঘনত্ব মাপ করো, তাহলে ঘনত্ব মাপ করতে গেলে কি করতে হয়, আমরা তার ভর পরিমাপ করতে হবে, তার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, করে তাকে ভাগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করার সময়ও আমাকে পরিমাপ করতে গিয়ে কিছু তার সেই যে তার সূক্ষ্মতা, প্রিসিশন ব্যাপারটাও থাকবে এবং তার লিস্ট কাউন্ট ব্যাপারটা থাকবে। আবার আয়তন মাপ করতে যাচ্ছি, তার ক্ষেত্রেও তার লিস্ট কাউন্ট, তার সূক্ষ্মতা, এই সমস্ত ব্যাপার থাকবে। তাহলে রেজাল্ট করার সময় আমরা কোন মানে তাকে প্রকাশ করব, উপরের যাকে ছিল যে যন্ত্রটা দিয়ে মাপ করেছি, না আয়তনটা মাপ করেছি, কার সাহায্যে, অর্থাৎ কত অর্ডার পর্যন্ত আমরা রাখবো। তো সেইটাকে, অর্থাৎ কোনো পরিমাপের প্রকাশ ভঙ্গিটাকেই আমরা বোঝা যাবে হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা নামক বিষয়টা দিয়ে। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কি, তাৎপর্যপূর্ণ সংখ্যার ধারণা কিভাবে এলো, অর্থাৎ যে আমরা কোনো পরিমাপের প্রকাশ ভঙ্গি সেটাই কিন্তু ওর। তাহলে কোনো পরিমাপের প্রকাশ আমরা কিভাবে করব, সেইটা হচ্ছে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এই তাৎপর্যপূর্ণ সংখ্যা কি, যখন আমরা কোনো একটা পরিমাপ লিখে দিচ্ছি 1.2379 একটা পরিমাপ লিখে দিলাম, ধরো এত মিলিমিটার বা সাপোজ এত মিলিমিটার। তাহলে এই যখন একটা পরিমাপ লিখে দিচ্ছি, অতটা ছোট না করে আমরা করলাম এই পরিমাপ। তাহলে এই পরিমাপ যখন আমরা লিখে দিচ্ছি, এই মাপের মধ্যে আমরা নিশ্চয়ই সেই যন্ত্রটার সাহায্যে যে মাপটা নিচ্ছিলাম, এই লাস্ট যে মানটা কিন্তু ততটা সঠিকভাবে বলতে পারছি না। ওই মানটা কিন্তু যে আমাদের যে সন্দেহ আছে, ওটা 7 না 8, 7 না 8 না 6 না 8, আমরা 7 লিখেছি। তাহলে এই যে মানটাকে বলা হচ্ছে, ওই যে সংখ্যাটাকে বলা হচ্ছে কি, যে আনসার্টেন নাম্বার, আনসার্টেন, অনিশ্চিত সংখ্যা, অনিশ্চিত। তাহলে ওই সংখ্যাটা অনিশ্চিত। আর কোনো বাকি মানগুলো শিওর নিশ্চিত, এইগুলো আমরা নিশ্চিত সংখ্যা। তাহলে কোনো যখন আমরা পার্ট লিখছি, কোনো একটা পরিমাপের যখন আমরা পার্ট, যে কোনো পরিমাপের পার্ট লিখে থাকবো, তার সর্বশেষ সংখ্যাটা নিশ্চয়ই অনিশ্চিত সংখ্যা এবং তার আগের সংখ্যাগুলো নিশ্চিত সংখ্যা। এই নিশ্চিত এবং অনিশ্চিত সংখ্যা নিয়ে পুরো সংখ্যাটাকেই আমরা বলছি যে ওই পরিমাপের ওইগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা, ওগুলোর ভ্যালু রয়েছে। এইটা হচ্ছে
তার থেকে বেশি কেউ যদি লিখে সেই যন্ত্রের সাহায্যে এত সূক্ষ্ম মাপ করতে পারে না, তাহলে এইটা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, এই লেখাটা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়। তাহলে কোনো যন্ত্রে পরিমাপ করার পর শেষ ক্ষুদ্রতম মানটা, যে যদি বলি কোনো একটা যন্ত্রের লিস্ট কাউন্ট হচ্ছে 0.001, তাহলে আমি যখন কোনো একটা রেজাল্ট প্রকাশ করব, ধরো 2.319, এইভাবে তার রেজাল্টটা প্রকাশ করলে তবে ভ্যালুয়েবল থাকবে, ভ্যালু থাকছে। কিন্তু আমি ধরো আরো 7 একটা জুড়ে দিলাম, তাহলে এটার কোনো ভ্যালু তো নেই, কারণ ওই যন্ত্রের লিস্ট কাউন্ট সর্বোচ্চ এই মান পর্যন্ত মাপতে পারে, দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এইটা কিন্তু এখানে অনিশ্চিত সংখ্যা আর এইগুলো নিশ্চিত সংখ্যা, তাহলে এই নিশ্চিত আর অনিশ্চিতের যোগফল, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 4টি হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কেন দেখা যাচ্ছে, বা বিভিন্ন ক্যালকুলেশনের সময় তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলোর কি ঘটে, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কটি, অনেক সময় প্রশ্নতে যেগুলো পড়ে, কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা আমরা কোনো একটা, যে কি করে জানবো না, কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যার নিয়মগুলো বইতে দেওয়া রয়েছে, আমরা পরিষ্কার তোমাদেরকে বলে দিচ্ছি। কোনো একটা সংখ্যা যখন লেখা থাকে 502500, এই যে একটা সংখ্যা লেখা আছে, তাহলে এই সংখ্যাটাতে ধরো পূর্ণ সংখ্যা, প্রথমে আমরা পূর্ণ সংখ্যার আলোচনাগুলো করছি। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যায় কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শেষের দুটো শূন্য যদিও থাকছে, যখন ওই সংখ্যাটা কোনো পরিমাপের মান বলছে না, তখন এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি হবে? 2টি হবে। কিন্তু যদি ওই সংখ্যাটা কোনো পরিমাপের রেজাল্ট বলছে, ধরো বলছে 2500 মিটার, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ শেষ দুটো সংখ্যার কিন্তু তাৎপর্য রয়েছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে কিন্তু 4। অর্থাৎ যে কোনো সংখ্যার একেবারে শেষ শূন্যগুলো, যদি সেটা কোনো পরীক্ষার মান না হয়, সেগুলো তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু যদি ওটা কোনো পরীক্ষালব্ধ করে বলা হয়েছে, ধরো 2.5 2500 পয়েন্ট রয়েছে, দশমিক দেওয়া রয়েছে, তাহলে কিন্তু এখানে এইগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। ধরো এখানে দেওয়া নেই, তাহলে এইটা হচ্ছে এখানেও তাৎপর্যপূর্ণ সংখ্যা 4। আবার যদি পূর্ণ সংখ্যার পরে আমরা যদি এই শূন্যগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে যদি বলি কোনো সংখ্যার মাঝে যদি শূন্য থাকে, তাহলে এই সংখ্যাটাতে কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? তাহলে দুটো, 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো সব কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত সব তাৎপর্যপূর্ণ সংখ্যা, কিন্তু শূন্যটা তাৎপর্য হবে কি হবে না সেটা নিয়ে আমরা আলোচনা করছি। শূন্যটা যদি শেষে থাকে এবং এটা কোনো পরীক্ষার মান নয়, তাহলে এবং মাঝে থাকে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা মাঝে, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3। আবার যদি এটা 2.50 মিটারকে বোঝায়, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে? 4। তাহলে বুঝতে পারছো, শূন্যটা শেষে থাকলে সেটা যদি কোনো পরীক্ষার মানকে না বোঝায়, তাহলে সেখানে এগুলো তাৎপর্যপূর্ণ নয়। মানকে বোঝালে সেটা তাৎপর্যপূর্ণ, আবার যদি পয়েন্ট দেওয়া থাকছে সেটা তাৎপর্যপূর্ণ হয়ে যাবে তখন। আবার দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝের শূন্য, সেটাও তাৎপর্যপূর্ণ, আবার মানকে প্রকাশ করছে তাৎপর্য। এবারে চলে আসছি দশমিক সংখ্যায়। দশমিক সংখ্যার ক্ষেত্রে, দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার পরে দশমিক, যেমন ধরো বলছি কোনো একটা সংখ্যার শেষে দশমিক দিয়ে একটা শূন্য রয়েছে, তখন এই শূন্যগুলো সবই তাৎপর্যপূর্ণ হবে, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে? 5। শুধু 0.001 এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে না? দশমিকের আগেও তাৎপর্যপূর্ণ নয়, পরেরগুলোও নয়, তাহলে শুধু একটা হবেই তাৎপর্যপূর্ণ সংখ্যা। বোঝা গেছে? আবার যদি বলি 0.00101, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি হবে? এখানে হয়ে যাবে কিন্তু 3টা, এই 101। আবার যদি সামনে একটা 1 লাগিয়ে দিয়ে 00101 করি, তখন এইখানে এই শূন্যগুলোরও তাৎপর্য আবার হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5 6 হয়ে যাবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো এই রকম ভাবে বিভিন্ন তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা বলতে পারি। এই তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো কোনগুলো? তো এই তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো প্রকাশ করার মূল ভিত্তিটা কি? কোন ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে তাৎপর্যপূর্ণ সংখ্যা প্রকাশের ধারণাটা? না, এই সমস্ত তাৎপর্যপূর্ণ প্রকাশ করার ধারণার মূল ভিত্তিটা দাঁড়িয়ে রয়েছে যে লিস্ট কাউন্ট। আমরা যেটা বললাম যে লিস্ট কাউন্ট এর উপর ভিত্তি করে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা দাঁড়িয়ে রয়েছে।
দ্বিতীয় আর একটা ভিত্তি কি, যে ইউনিট পরিবর্তন করলে, অর্থাৎ যে আমরা যদি সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে বা এসআই থেকে সিজিএস এ ট্রান্সফার করার সময় কোনো মানকে তার তাৎপর্যপূর্ণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে কোনো পরিমাপের রেজাল্টকে প্রকাশ করলে তার কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা অপরিবর্তিত থাকবে। তাৎপর্যপূর্ণ যে সংখ্যা অপরিবর্তিত থাকবে। তো এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যাটাগুলোকে প্রকাশ করা হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, যেমন কি আমরা কোনো বস্তুর মান ধরো বলছি 2400 সেন্টিমিটার, আবার মিটারে প্রকাশ করলে হয়ে যায় 24 মিটার, তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হয়ে যাচ্ছে? 24 হবে না 4টা হবে? এখানে 2400 সেন্টিমিটার বলে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4 হচ্ছে, এখানে আবার প্রকাশ করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করলে পরিবর্তন হওয়ার কথা নয়। তাহলে এই তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করব যাতে করে আমাদের সমস্যাগুলো না আসে, সেইটা আমরা কি করে করব? তাহলে সেই জন্য আমাদের একটা কিন্তু সায়েন্টিফিক নোটেশনের প্রয়োজন রয়েছে, যে তাৎপর্যপূর্ণ প্রকাশের যে সঠিক নিয়মটা কি হওয়া উচিত। তাৎপর্যপূর্ণ প্রকাশের সঠিক যে বিজ্ঞান ভিত্তিক নীতিটা কি, অর্থাৎ সায়েন্টিফিক প্রসেসটা কি, সঠিক সায়েন্টিফিক প্রসেস, অর্থাৎ সিগনিফিক্যান্ট ফিগার প্রকাশ করার সঠিক বিজ্ঞান ভিত্তিক নীতিটা কি হওয়া উচিত। তাহলে আমরা কি করব, এই যে জটিলতাগুলোকে দূর করার জন্য আমরা সায়েন্টিফিক নোটেশন নেব, যে কোনো একটা সংখ্যা লিখে আমি যদি সেইটার তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে আমি সেখানে দশমিকের ঘরে লিখে যদি আমরা ইন্টু 10 টু দি পাওয়ার 4 করে দিলাম, ধরো 3 করে দিলাম 3 সেন্টিমিটার, তাহলে এই সংখ্যার দ্বারা আমি বোঝাতে চাইছি যে আমি সবসময় দুটো সিগনিফিক্যান্ট ফিগার নেব। কিংবা আমি ধরো প্রকাশ করতে চাইছি 0.24 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার, তাহলে অর্থাৎ এখানে এগুলো সিগনিফিক্যান্ট ফিগার এইখান থেকে বুঝবো, অর্থাৎ সেন্টিমিটারে লিখে, কিংবা আমি ধরো বলছি 0.24, এটা সেন্টিমিটার নয়, তখন হয়ে যাবে মিটার, যে যাই লিখি না কেন, তাহলে এখানে সেই সিগনিফিক্যান্ট ফিগারটাকে লিখে আমি এই রকম যে পাওয়ারের আকারে প্রকাশ করা, এইটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক প্রসেস। অর্থাৎ a ইন্টু 10 টু দি পাওয়ার b এই অর্ডারে প্রকাশ করব, যেখানে এটার মধ্যেই আমি বলে দেব হচ্ছে কটা তার তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে, আমি সেই সমস্ত জটিলতাকে সরিয়ে দিয়ে আমি এইভাবেই প্রকাশ করলে তাহলে এই এর মধ্যে সংখ্যাটার মধ্যে যটা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে সেটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে ক্যালকুলেশনটা করা হবে। তো এই প্রকাশ করার আরেকটা পদ্ধতি রয়েছে, যে সংখ্যা পর্যন্ত আমি তাৎপর্যপূর্ণ কোনো সংখ্যাটা আমি ধরো লিখেছি 2.039805, আমি ধরো এই সংখ্যাটার উপর একটা বার দিয়েও তাহলে তাৎপর্যপূর্ণ প্রকাশ করার একটা প্রসেস রয়েছে a ইন্টু 10 টু দি পাওয়ার b আকারে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় লিখে বাকি পার্টটাকে 10 টু দি পাওয়ার অর্ডারের আকারে সাজিয়ে ফেলবো। দ্বিতীয়ত আরেকটা প্রসেস কি, সংখ্যাটা যতদূর পর্যন্ত তাৎপর্যপূর্ণ শেষ তাৎপর্যপূর্ণ সংখ্যার উপরে আমরা একটা বার সাইন দিয়ে রাখবো এভাবেই। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টি আছে? 1 2 3 4 5। তাহলে যেই সংখ্যাটার উপরে এইরকম ভাবে বার চিহ্ন থাকবে সেটার দ্বারাও কিন্তু আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকেও আমরা ধরতে পারি। তো এইভাবে হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তো এখন চলে আসছি, তাহলে তাৎপর্যপূর্ণ প্রকাশের মূল ভিত্তিটা কি না, আমাদের যন্ত্রগুলোতে যেগুলো পরিমাপ করেছিলাম তাদের লিস্ট কাউন্টটা যেন সেখানে সঠিকভাবে প্রকাশ পায়। তাহলে লিস্ট কাউন্টে যত টাকা মান থাকবে সেই মানটা ভ্যালিড থাকবে, অর্থাৎ ভ্যালুয়েবল, বাড়তি মানগুলোকে আমাকে বাদ দিতে হবে। তো এখন যখন একটা পরিমাপে বিভিন্ন ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, বিভিন্ন সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যা নিয়ে আমরা তাদের ক্যালকুলেশন করছি, তাহলে রেজাল্টটা আমরা কোন তাৎপর্যপূর্ণ সংখ্যাটা আমরা লিখব। অর্থাৎ কোনো গাণিতিক সমাধানে যে রেজাল্ট প্রকাশ কিভাবে করব
অর্থাৎ কোনো গাণিতিক সমাধানের রেজাল্ট আমরা কিভাবে প্রকাশ করব। অর্থাৎ কোনো একটা ধরো আমি আয়তনের কথা বলছি, তাহলে কোনো একটা ধরো দৈর্ঘ্য মাপ করেছিলাম কোনো একটা আয়তক্ষেত্রের, এটা 1.3 সেন্টিমিটার, আর প্রস্থটা মাপ করেছি 1.298 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে দৈর্ঘ্য পরিমাপ, এখানেও দৈর্ঘ্য পরিমাপ করেছি এবং এখান থেকে যখন আমি এর ক্ষেত্রফল এরিয়া মাপ করব, অর্থাৎ 1.3 ইন্টু 1.298 সেমি স্কোয়ার করব, তাহলে রেজাল্টটা যখনই লিখবো এখানে কটা সংখ্যা পর্যন্ত লিখবো। তাহলে এই সংখ্যায় তো তাৎপর্যপূর্ণ সংখ্যা ছিল কয়টি? 4টি, এখানে আছে আবার 3টা, তাহলে রেজাল্টটা কোনটা হবে? না, রেজাল্ট সব সময় কি হবে, তাহলে পরিমাপের সবচেয়ে কম সূক্ষ্মতার সঙ্গে যেটা পরিমাপ করেছিলাম তার থেকে নিশ্চয়ই রেজাল্ট ভালো হয়ে যাবে না। যদি কোনো জায়গায় খুব কম ভাবে, যেমন কি তোমরা যদি কোনো একটা বিষয়কে কম পড়েছো, ভালো করে অন্যান্য বিষয়গুলো সব পড়ে ফেলেছো, তাহলে যে বিষয়টা তোমরা কম পড়েছো সেইটা কিন্তু তোমাদের মূল পরীক্ষার রেজাল্টকে কিন্তু প্রভাবিত করবে। অর্থাৎ কোনো শিকলের মধ্যে থাকা, যেমন কোনো একটা দুর্বল যে চেনটা যদি থেকে যায়, সেই চেনের থেকে যত শক্তিশালী অন্যান্য জিনিসগুলো হয়ে থাকুক না কেন সেটার তুলনায় শক্তিশালী হবে না। তো সেই রকম ভাবে এদের যে রেজাল্ট করলে যে মানটা আমরা পাবো, নিঃসন্দেহে সেই মানের প্রকাশটা নিশ্চয়ই দুটো, এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগারের, 2 সিগনিফিক্যান্ট ফিগারের থেকে বেশি হবে না। অর্থাৎ রেজাল্টটাতে আমাদেরকে 2 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত প্রকাশ করে সেন্টিমিটার স্কয়ার লিখতে হবে। এইটাই হচ্ছে সঠিক প্রকাশের নিয়ম। কিংবা কোনো জায়গায় যখন তো যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, আমরা যখন বিভিন্ন গাণিতিক সমাধান করার চেষ্টা করি, তাহলে গাণিতিক সমাধানের মধ্যে আমাদের কি কি থাকে? যোগ থাকে এবং বিয়োগ থাকে। তাহলে যোগ এবং বিয়োগ এক্ষেত্রে আমরা সবসময় কি করব না, আমরা সবচেয়ে ক্ষুদ্রতম যে দশমিক স্থান পর্যন্ত নিয়ে যে সিগনিফিক্যান্ট ফিগারগুলো হয়েছিল সেইটার আকারে প্রকাশ করব। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা দশমিক, তাহলে ক্ষুদ্রতম দশমিক স্থান পর্যন্ত অঙ্কটির আকারে আমরা প্রকাশ করব। অর্থাৎ যখন যোগ বিয়োগের ক্ষেত্রে ধরো আমরা বলছি কোনো একটা মান করেছি 1.2 এর সঙ্গে যোগ করেছি 1.33303, 1.749, এগুলো সব যোগ করেছি। যোগ করে এদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে প্রকাশ করব সবচেয়ে ক্ষুদ্র দশমিক স্থান পর্যন্ত যেটা ছিল, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 1 2 3, তাহলে 3 পয়েন্ট সামথিং আকারের রেজাল্ট আমাকে প্রকাশ করব। অর্থাৎ 4 3 7 ছিল, ধরো 9 3 12 2 হাতে 9 3 12 2 হাতে 1 7 1 8। তাহলে প্রকাশ করার সময় সঠিক উত্তরটা কত হবে? 3.7, 1 দশমিক স্থান পর্যন্ত, যেহেতু এইখানটায় ছিল সবচেয়ে কম, তাহলে উত্তরটা কিন্তু হবে 3.7 সঠিক উত্তর। অর্থাৎ রুলটা কি, কোনো গাণিতিক যখন ক্যালকুলেশন করব তখন তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলোর কি রকমের নিয়মে তারা পরিবর্তিত হবে। তাহলে নিয়ম 1 আমরা আলোচনা করছি যোগ বা বিয়োগের সময় আমরা কি হবে। দ্বিতীয় একটা নিয়ম কি, নিয়ম 2 কি, যে গুণ বা ভাগ। তাহলে গুণ বা ভাগের সময়ও যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে আমরা নেব। তো এক্ষেত্রে আমরা গুণ বা ভাগের সময় কোনো সংখ্যার কোনো পরিমাপ করেছিলাম যে সংখ্যাটার কম তাৎপর্যপূর্ণ সংখ্যা ছিল সেইটার আকারে রেজাল্টটাকে প্রকাশ করব। কোনো পরিমাপের সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ফিগার এর আকারে আমি প্রকাশ করব। এখানে যেমন ক্ষুদ্রতম দশমিক স্থানটাকে আমরা বিবেচনা করব, গুণ ভাগের সময় আমরা সবচেয়ে ছোট সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেইটার আকারে কিন্তু আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো এইগুলো হলো হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যাকে কেন প্রকাশ করা হয় এবং কোন ভিত্তিতে আমরা তার নিয়ম নীতিগুলো ফিক্সড করেছি আমরা জানলাম। আর বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় অর্থাৎ যোগ বিয়োগের সময় কোন জিনিসটাকে মাথায় রেখে আমি আলটিমেট রেজাল্টটাকে প্রকাশ করব, কিংবা গুণ বা ভাগের সময় আমরা কোন জিনিসটাকে মাথায় রেখে আলটিমেট রেজাল্টটাকে প্রকাশ করব, এইটা হচ্ছে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যার মূল বিষয়বস্তু। শেষ যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিনা অর্ডার অফ ম্যাগনিটিউড। অর্ডার অফ ম্যাগনিটিউড জিনিসটা কি?
না কোনো যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় তখন আমরা সহজ পদ্ধতিতে কোনো একটা সংখ্যাকে, ধরো 24, এই সংখ্যাটাকে আমরা 2.4 × 10⁻⁴ এই আকারে লিখে দেব, এবং যখন এই দশমিকে প্রকাশ করে সংখ্যাটা যদি 5-এর থেকে কম হয় তাকে আমি 1 × 10⁻⁴ অর্ডারের আকারে আমি লিখে ফেলতে পারি। 24কে আমি গুণ করছি 2.4, তাহলে এইটা 2.1 24 × 10, আর এই 2.4টা এই সংখ্যাটা কত, 5-এর থেকে ছোট। তাহলে এই সংখ্যাটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে আমরা এক লেখে রাউন্ডিং অফ করব, একটা তাৎপর্যপূর্ণ সংখ্যার আকারে একে রাউন্ডিং করব। তাহলে এখানে দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যা ছিল, আমি একটার আকারে যদি প্রকাশ করতে চাই 0.24 × 10⁻² করি, তাহলে এই যে 0.2টা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ 0.2 থাকবে রাউন্ডিং অফ করে নিলে, 2 কে 2 থাকবে × 10⁻², এবং 0.2টাকে আমি 1 করে নিলাম 10⁻²। তাহলে এই সংখ্যাটা মানে কত, 10 এর কাছাকাছি, 10 এর পাওয়ারের কাছাকাছি, 10² এর পাওয়ারের কাছাকাছি একটি সংখ্যার আকারে রাউন্ডিং অফ করে নিলাম। আর কি, এবং এইভাবে যখন কোনো সংখ্যা ধরো 96, তাহলে এই সংখ্যাটাকে আমি লিখতে পারি কি 9.6 × 10, তাহলে এই যে 9.6 সংখ্যাটা কিন্তু একটা 10 এর অর্ডারের কাছাকাছি, × 10 অর্থাৎ 10² এর যে রাউন্ডিং অফ করে নিলে, তাহলে যখন 5-এর থেকে বেশি সেই সংখ্যাটাকে 10-এর কাছে নিয়ে চলে যাব, যখন 5-এর থেকে কম সংখ্যাটাকে 1-এর কাছে নিয়ে গিয়ে তাহলে এর অর্ডার অফ ম্যাগনিটিউডটা কত হবে, এর অর্ডার অফ ম্যাগনিটিউড হবে কত, 2, এর অর্ডার অফ ম্যাগনিটিউড হবে, এর অর্ডার অফ ম্যাগনিটিউড 1 হওয়ার কথা 2.4, তাহলে 2 × 10 একটা সংখ্যার অর্ডারের 4টাকে বাদ দিয়ে 2 × 10 এবং 2 × 10 এর অর্ডার হচ্ছে কত, 1, তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে 1, এর অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে 2। এইরকম ভাবে বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলোকে আমরা অর্ডার অফ ম্যাগনিটিউড আকারে প্রকাশ করে ক্যালকুলেশন করলে আলটিমেট সহজে হয়ে যাবে। তো অর্ডার অফ ম্যাগনিটিউড ব্যাপারটাতে, অর্থাৎ 10-এর নিকটতম ঘরে দিয়ে প্রকাশ করা, কোনো সংখ্যাকে 10-এর নিকটতম ঘাত দিয়ে প্রকাশ করলে সেই ঘাতের সংখ্যাটিকে মানে ক্রমকে বলা হচ্ছে। তাহলে কোনো সংখ্যাটিকে তার নিকটতম সংখ্যার ঘাত দিয়ে প্রকাশ করলে, তাহলে এই সংখ্যাটা দেখতে পাচ্ছ তার নিকটতম সংখ্যার ঘাত হচ্ছে 1, তাহলে এই সংখ্যাটার ক্রম হচ্ছে কত, 1, এই সংখ্যাটার ক্রম হচ্ছে কত, 2, এই যে 2 পাচ্ছি, এই সংখ্যাটার ক্রম হচ্ছে, তাহলে কোনো একটা সংখ্যাকে তার নিকটতম সংখ্যা যে 10-এর ঘাতের আকারে সাজালে সেই যে 10-এর ঘাতটা পাবো সেটাকেই বলা হচ্ছে তার ক্রম। তাহলে সংখ্যাগুলোকে প্রথমে একটা সিগনিফিক্যান্ট ফিগারের আকারে আমরা প্রকাশ করে, সেই একটা সিগনিফিক্যান্ট ফিগার যদি 10-এর থেকে কম হয়, 5-এর থেকে কম হয় সেটাকে আমি 1-এ রাউন্ডিং অফ করব, আর যদি 5-এর থেকে বেশি হয় তাকে 10-এ রাউন্ডিং করে আমরা 10-এর যে পাওয়ারটা পাচ্ছি তাকে বলা হচ্ছে তার অর্ডার অফ ম্যাগনিটিউড। তো এখন কোনো একটা, যখন আমরা গাণিতিক প্রশ্নগুলো বা পরিমাপকে প্রকাশ করতে চাইছি কোনো পরিমাপে, তার প্রকাশ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে তাৎপর্যপূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে। কোনো পরিমাপের মধ্যে সবচেয়ে কম সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যা যেটা ছিল, তার রেজাল্টে তার থেকে বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা আসবে না। তাহলে অনেক সময় আমাকে অনেক বাড়তি সংখ্যা যেগুলো এসে গেছিল তাকে বাদ দিতে হতে পারে, অর্থাৎ আমাকে যে অতিরিক্ত যে সিগনিফিক্যান্ট ফিগারগুলো বাদ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে সঠিক প্রকাশ করতে গেলে, এবং তখন আমাকে কি করতে হবে, রাউন্ডিং অফ করতে হবে, সংখ্যাটাকে আমাকে রাউন্ড অফ করতে হচ্ছে, এবং এই রাউন্ড অফের কিছু নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে রাউন্ডিং অফ কেন করতে হয় না, কোনো পরিমাপ করার পর তাকে সঠিকভাবে প্রকাশ করতে গেলে যে তাৎপর্যপূর্ণ সংখ্যা সঠিক রেখে আমাকে প্রকাশ করতে হবে, কিন্তু দেখা গেছে যে আমাদের অনেকগুলো মান এসে গেছে, তাহলে কিছুগুলো তো বাদ দিতে হবে। সেই বাদ দেওয়ার ক্ষেত্রে আমাকে কিছু সেই তত পর্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যন্ত রেখে বাদ দিতে হবে। তো এখন এর কিছু নিয়মগুলো রয়েছে। রাউন্ডিং অফের নিয়ম, ধরো কোনো একটা সংখ্যা, দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে বিশেষ করে, ধরো 20.315,
এইরকম একটা কোনো সংখ্যা রয়েছে, দশমিক সংখ্যার আমাকে তাৎপর্যপূর্ণ করতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত তাৎপর্যপূর্ণ করতে বলেছে, বা সরি 2 দশমিক স্থান পর্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে এটাকে প্রকাশ করতে গেলে বাড়তি সংখ্যাগুলো বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার সময় কোনো সংখ্যা যদি 5 থাকে, আচ্ছা আগে ধরো বলছি কোন সংখ্যা 5 থেকে বেশি রয়েছে, 6 থাকলে আলটিমেট সামনের সংখ্যাটা তাৎপর্যভাবে বেশি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 20.32 হয়ে যাবে। যদি এই সংখ্যাটা আবার বলছি 20.315 আছে, 5 শূন্য রয়েছে, তখনও কি হবে, 5 শূন্য থাকলে বিজোড় থাকলে, তাহলে আমি একটা সংখ্যাটাকে চেঞ্জ করে দিচ্ছি, ধরো 2 করেছি। তাহলে কোনো একটা সংখ্যা 5 আছে, এতদূর পর্যন্ত আমাকে রাউন্ডিং অফ করতে হবে। তাহলে 5 কোনো সংখ্যার শেষে 5 থাকলে, তাহলে 5 তো 10-এর মাঝামাঝি, এবং তার পিছনে যদি শূন্য থাকে তাহলে 2 কে 2 থাকবে, এবং সামনেটা যদি জোড় সংখ্যা থাকে, এটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকছে 5 থাকছে, 5-এর পরে শূন্য থাকছে, এটা হয়ে যাবে কত, 20.32 থেকে যাবে। কিন্তু যদি সংখ্যাটা ধরো 20.3350, 3-এর মাথায় রাউন্ডিং অফ করা আছে, তাহলে এটা কিন্তু আবার বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে এবং 5-এর পর 0 থাকলে সেটাও তবু কিন্তু 4 হয়ে যাবে, 1 বেড়ে যাবে, তাহলে 20.34। তাহলে বুঝতেই পারছো, তাহলে শূন্য থাকলে, এবারে শূন্য যদি না থাকে, শূন্য যদি না থেকে কোনো 5-এর পরে যদি 1 থাকে বা অন্য কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে কিন্তু যে সবার ক্ষেত্রেই 1 বেড়ে যাবে, বোঝা গেছে। শূন্য না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে 5-এর পরে, তাহলে এই জোড় থাকলেও বেড়ে যাবে। যেমন কি ধরো আমি বলছি 20.3251 ছিল, তাহলে 2-এর পর 5-এর পরে যেহেতু 1 আছে, তাহলে এই 2টা 3 হয়ে যাবে, বুঝা গেল। 5-এর পরে হচ্ছে ধরো 6 আছে, তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে, 20.33 হয়ে যাবে। অর্থাৎ এটা জোড় থাকলেও এটা কিন্তু 1 বেড়ে যাবে। তো এইভাবে কিছু যে নিয়মগুলো রাউন্ডিং অফের রয়েছে, কিংবা কোনো সংখ্যার শেষে 5-এর থেকে বড় থাকলে তো সে 1 বেড়ে যায়, এটা তোমরা নিশ্চয়ই জানো। আর 5 থাকলে, 5-এর পরে শূন্য থাকলে, আর 5-এর পরে শূন্য না থেকে অন্য কোনো সংখ্যা থাকলে, সঙ্গে সঙ্গে সামনে জোড় বা বিজোড় সংখ্যা থাকলে, এই নিয়মগুলো তোমরা এখানে এইভাবে রাউন্ডিং অফটা করতে হয়। তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন পরিমাপকারী যন্ত্র, তাদের যে যন্ত্রগুলোর যে লিস্ট কাউন্টগুলো কিভাবে করা হচ্ছে, তারপরে তাদের প্রকাশ করার জন্য যে তাৎপর্যপূর্ণ সংখ্যার এবং অর্ডার অফ ম্যাগনিটিউড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনাটা করলাম। তোমরা বইটা থেকে প্রশ্নগুলো সব করলে নিশ্চয়ই তোমরা কিন্তু পারবে। তো এরপরে কোনো ক্লাসে আমরা এই সমস্ত বিষয় নিয়ে যে গাণিতিক প্রশ্নগুলো থাকে, আমরা সেটা কিন্তু আলোচনাটা করব।